আমাদের নারকেল গাছে এবার অনেক নারকেল ধরেছে, তাই না মুন্নি? হ্যাঁ দিদি, এই নারকেলগুলো বাজারে বিক্রি করতে পারলে অনেক লাভ হবে আমাদের। হ্যাঁ মুন্নি, তুই একদম ঠিক বলেছিস। চল মাকে গিয়ে বলি আমাদের নারকেল বাগানে অনেক নারকেল হয়েছে। এরপর টুনি ও মুন্নি তাদের মাকে গিয়ে সব কথা খুলে বলে। আর সব শুনে মিনু টুনটুনি বলতে থাকে, সত্যি বলছিস আমাদের নারকেল বাগানে অনেক নারকেল হয়েছে? তাহলে তো ভালোই হয়েছে। নারকেল বিক্রি করে এবার আমাদের সংসারের সব অভাব দূর হয়ে যাবে। ভাগ্য ভালো আমাদের নারকেল বাগানটা ছিল, নয়তো তোদের বাবা মারা যাওয়ার পর থেকে তোদের দেখাশোনা করা কঠিন হয়ে যেত। বাবা আমাদের জন্যই এই নারকেল বাগানটা রেখে গেছে। আজ এই নারকেল বাগানের জন্যই আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারছি। হ্যাঁ দিদি, তুই একদম ঠিক বলেছিস। এভাবেই সেই দিন কেটে যায়। আর টুনিদের বাড়ির পাশেই তোতা নামে এক ধনী পাখি বাস করত। তাদের ছিল এক বিরাট নারকেল বাগান। কবুতর, তুই এসেছিস? তাই এবার আমাদের নারকেল বাগানে নারকেল কেমন ধরেছে বলতো? আর ব্যবসায় লাভ হবে তো? মালিক, এবার আমাদের নারকেল বাগানে অনেক নারকেল হয়েছে। এবার তো আপনি অনেক বেশি লাভ করতে পারবেন। তুই সত্যি কথা বলছিস? আমাদের বাগানে অনেক নারকেল হয়েছে? হ্যাঁ মালিক, আমি সত্যি বলছি। ঠিক আছে, তবে এখন তুই নারকেল বাগানে গিয়ে দেখ তো নারকেলগুলোর কি অবস্থা। বাজারে যখন নারকেলের দাম বেশি থাকবে তখনই নারকেলগুলো বিক্রি করতে হবে। নারকেলগুলো যেন দ্রুত বড় হয় তার জন্য নারকেলগুলোতে কেমিক্যাল দিতে হবে। ও নিয়ে আপনি ভাববেন না মালিক, আমি সব ব্যবস্থা করে রেখেছি। দেখতে দেখতে তোতার বাগানের নারকেলগুলো বড় হতে থাকে। আর বাজারে নারকেলের চাহিদা বেশি থাকার কারণে তোতা তার বাগানের নারকেলগুলোকে কেমিক্যাল দিয়ে বড় করতে থাকে। আর নারকেলগুলো তোতা বাজারে বেশি দামে বিক্রি করে। আর অন্যদিকে মুন্নি টুনিকে এসে বলতে থাকে, দিদি, বাজারে তো সবাই নারকেল বিক্রি করা শুরু করে দিয়েছে। এখন আমাদের নারকেলগুলো বিক্রি করলে আমরা অনেক লাভ করতে পারবো। কিন্তু মুন্নি, আমাদের কাছে নারকেলগুলো তো এখনো বড় হয়নি, আরো কিছুদিন সময় লাগবে। নারকেলগুলো আর একটু বড় হলে আমরা নারকেলগুলো বিক্রি করতে পারবো। কিন্তু তখন তো নারকেলের চাহিদা কমে যাবে। তা কমবে, বেশি টাকার লোভে আমরা এত ছোট ছোট নারকেল বিক্রি করতে পারবো না। ঠিক আছে দিদি, তুই যা বলবি তাই হবে। তোতার নারকেল বাগানে নারকেল অর্ধেক বিক্রি করা শেষ হয়ে গেলে টুনিদের বাগানের নারকেলগুলো বড় হয়ে যায়। আর তারাও তাদের বাগানের নারকেলগুলো বিক্রি করা শুরু করে। কি কবুতর, তুই নারকেল বিক্রি না করে সব ফিরিয়ে নিয়ে এসেছিস যে? তবে কি তুই নারকেল বিক্রি করিসনি? আসলে মালিক, আজ টুনি বাজারে নারকেল নিয়ে এসেছিল, তাই বনের সব পাখি টুনির কাছ থেকে নারকেল কিনে নিয়েছে। অন্য নারকেল ব্যবসায়ীরাও আজ টুনির জন্য নারকেল বিক্রি করতে পারেনি। তুই কি বলছিস কবুতর? টুনির গাছের নারকেল সবাই কিনে নিয়েছে, কিন্তু টুনির নারকেলে কি এমন আছে যে বনে সব পাখি ওর কাছ থেকে নারকেল কিনে নিয়েছে? কাল টুনির কাছ থেকে একটা নারকেল কিনে নিয়ে আসিস তো। ঠিক আছে মালিক, আপনি কোনো চিন্তা করবেন না। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কবুতর টুনির কাছ থেকে একটা নারকেল কিনে তোতার কাছে নিয়ে যায়। আর তোতা নারকেল খেয়ে বলতে থাকে, আরে বাহ, এই নারকেলটা তো খেতে অনেক মিষ্টি আর সুস্বাদু। এই জন্যই তো সবাই টুনির কাছে নারকেল কিনে নেয়। তোতা, তুই গিয়ে দেখবি তো ওই টুনির নারকেল গাছে কি কেমিক্যাল দেয়, যার কারণে টুনির গাছে নারকেল এত মিষ্টি আর সুস্বাদু। মালিক, টুনি তো নারকেলে কোনো কেমিক্যাল মেশায়নি। তাহলে টুনির বাগানে নারকেল এত সুস্বাদু হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
না, এবার তো দেখছি এই টুনির জন্য আমার ব্যবসা লাঠি উঠে যাবে, কিন্তু আমি তো তা কিছুতেই হতে দিব না। কবুতর, তুই টুনির নারকেলগুলো নিয়ে আমাদের বাগানের নারকেলগুলো টুনির ঘরে রেখে আসবি, কেউ যাতে বুঝতেও না পারে, বুঝেছিস? আপনি নিশ্চিন্তে থাকুন, কেউ কিছু বুঝতে পারবে না। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন টুনি ও মুন্নি তাদের গাছের নারকেলগুলো পেড়ে বাড়িতে নিয়ে আসে আর তা ঘরের ভিতরে রেখে দেয়। মুন্নি, আমি নদী থেকে পানি আনতে যাচ্ছি, তুই কিন্তু ঘরেই থাকিস। আমি ফিরে এসে নারকেলগুলো বাজারে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি ঘরেই আছি, তুই নদী থেকে পানি নিয়ে আয়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আর টুনি নারকেল নিয়ে বাজারে যায় বিক্রি করতে। আর দেখতে দেখতে টুনির নারকেলগুলো বিক্রি হয়ে যেতে থাকে। আজ সব নারকেল বিক্রি করা হয়েছে। নারকেল বিক্রি করে বেশ ভালোই টাকা পেয়েছি। মা অনেকদিন থেকে পিঠা খেতে চায়, বিকেলে আমি কিছু পিঠা বানিয়ে দিব, মা অনেক খুশি হবে। এ কি, তোমরা সবাই আমাদের বাড়িতে? তবে কি তোমরা আরো নারকেল নিতে এসেছো নাকি? এই টুনি, তুই নিজেকে খুব চালাক মনে করিস তাই না? বনের পাখিদের কেমিক্যাল মিশানো নারকেল খাইয়ে মারবি ভেবেছিস? কাকলি দিদি, তুমি এসব কি বলছো? আমি কেন বনের পাখিদের মারতে যাব? আর তোমরা কিসের কেমিক্যালের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে যখন পারছিস না, তখন বুঝিয়ে বলছি। তোর নারকেল খেয়ে আমাদের ছেলে মেয়েরা অসুস্থ হয়ে পড়েছে, তাই আমরা আমাদের নারকেলের টাকা ফিরিয়ে নিতে এসেছি। তুই এক্ষুনি সবার টাকা ফেরত দিবি, বুঝেছিস? কি বলছো? টাকা ফেরত দিতে হবে? কিন্তু আমি তো সব টাকা খরচ করে ফেলেছি, এখন আমি তোমাদের কিভাবে ফিরিয়ে দিব? ও বুঝেছি, এই টুনি সোজা কথা শুনবি না, তাই তোরা টুনির বাড়িটা ভেঙে দে তো দেখি। না, দয়া করে তোমরা আমাদের বাড়িটা ভেঙে দিও না, আমাকে কিছুদিন সময় দাও, আমি কথা দিচ্ছি তোমাদের টাকা আমি ফিরিয়ে দিব। বনের পাখিরা টুনির কোনো কথাই শোনে না, তারা টুনির বাড়িটা ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি ভাবতে থাকে, এগুলো কি হয়ে গেল? আমি তো নারকেলে কখনো কেমিক্যাল মিশাইনি, তাহলে এইসব হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। টুনি যখন কাঁদছিল তখন দূর থেকে কবুতর টুনিকে দেখছিল আর কবুতর মনে মনে ভাবছিল, হা 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 হা। টুনি, তুই বুঝতে পারছিস না তো এগুলো কি করে হলো? বুঝবি বা কি করে, কারণ তুই তো কিছুই করিসনি, যা করার তা তো আমি করেছি। এই তো সুযোগ, টুনি নদীতে পানি আনতে গেছে, এবার মুন্নিকে ভুলভাল বুঝিয়ে এখান থেকে সরিয়ে নারকেলগুলো নিয়ে যেতে হবে। মুন্নি, তুই এখানে বসে আছিস আর ওদিকে মিনুমাসি বনে মাথা ঘুরে পড়ে গেছে। কি বলছো কবুতর দাদা? মা মাথা ঘুরে পড়ে গেছে? আমি এক্ষুনি মায়ের কাছে যাচ্ছি। তখন যদি টুনির নারকেলগুলো না নিয়ে যেতাম তাহলে টুনির এই দুর্দশা আমি দেখতেই পেতাম না। আ আ আ আ আ। টুনিকে এই অবস্থায় দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে, যাই মালিককে গিয়ে সব কথা খুলে বলি। এরপর কবুতর সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুনি বাজারে নারকেল নিয়ে গেলে কেউ তা কিনে নেয় না, তাই টুনি মন খারাপ করে নারকেলগুলো বাড়িতে নিয়ে আসে। এখন আমি কি করব? নারকেলগুলো যে কেউ কিনে নিল না, এতগুলো নারকেল দিয়ে আমি কি করব? এগুলো যে সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। মা টুনি, তুই এভাবে ভেঙে পড়িস না। তুই একটা কাজ কর, এখন তো শীতকাল, ঠান্ডায় অনেক পাখিরা অনেক কষ্টে দিন কাটায়। তাই তুই যদি এই ঠান্ডায় নারকেল বাড়ি বানিয়ে
সেগুলো কম দামে বিক্রি করিস তবে নারকেলগুলো আর নষ্ট হবে না। কি বলছো মা, ঠান্ডায় নারকেল বাড়ি বানাবো? হ্যাঁ, ঠান্ডায় নারকেল বাড়ি বানাবি, কারণ নারকেল বাড়িতে তেমন ঠান্ডা প্রবেশ করতে পারে না। ঠান্ডায় নারকেল বাড়িতে থাকা অনেক আরামদায়ক, বুঝেছিস? আমাদের তো বাড়ি নেই, তাই আমরাও নারকেল বাড়িতে থাকতে পারবো। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি তখন ঠান্ডায় নারকেল বাড়ি বানাবো। এরপর টুনি তার মায়ের কথা মতো নারকেল বাড়ি বানায়, আর সেই নারকেল বাড়িতে তারা থাকতে শুরু করে। এরপর থেকে টুনি নারকেল বাড়িগুলো বিক্রি করে, আর এভাবেই তারা সুখেই দিন কাটাতে থাকে। ওরে বাবা রে, ভূত ভূত, পালাও সবাই! ও মা গো, বাবা গো, বাঁচাও! ভূত ভূত! পাহাড়তলি জঙ্গলে টোনা নামে এক পাখি তার মা মিনুর সাথে বাস করত। টোনা ছিল একজন তরমুজ ব্যবসায়ী। টোনা তার নিজের জমিতে তরমুজ চাষ করে সেগুলো বাজারে বিক্রি করত। আর সেগুলো বিক্রি করে টোনা বিরাট অট্টালিকা বানিয়েছে, আর অনেক টাকা পয়সারও মালিক হয়েছে টোনা। মা, আমি জমিতে যাচ্ছি, তুমি আজ আমার জন্য কষা খাসির মাংস আর গরম গরম ভাত রান্না করে রেখো তো, আমি আজ দুপুরে এসে পেট ভরে খাবো। আচ্ছা ঠিক আছে রে বাবা, আমি সবকিছুই খুব যত্ন করে রান্না করে রাখবো রে বাবা। এবার তুই তোর কাজে যা। এরপর টোনা তার তরমুজের জমিতে যায়, আর বড় বড় তরমুজগুলো ঝুড়িতে তুলে নিতে থাকে। এমন সময় সেখানে এক বৃদ্ধা এসে বলে, বাবা, তোমার জমিতে তো অনেক তরমুজ ফলেছে, তুমি আমাকে একটা তরমুজ দাও না বাবা, আমার যে তরমুজ খেতে খুব ইচ্ছে করছে। এসেছেন উনি তরমুজ চাইতে, এত কষ্ট করে তরমুজ ফলিয়েছি কিনা আমি, আর ওনাকে কিনা আমি ফ্রিতে দেওয়ার জন্য রাখছি। এত যখন তরমুজ খাওয়ার ইচ্ছে হয় তবে কিনে খেতে পারেন না, যত সব। বাবা, কিনে খাওয়ার মতো যদি আমার কাছে টাকা পয়সা থাকতো তাহলে তো আমি তোমার কাছে হাত পাততাম না বাবা, পয়সা দিয়ে কিনে খেতাম। এই বুড়ি, এই সাত সকাল বেলায় না বকবকিয়ে আমার মাথার না খেয়ে যান তো এখান থেকে, যান। বাবা, আমার যে তরমুজ খেতে খুবই ইচ্ছে করছে, দাও না গো দয়া করে একটা তরমুজ। তুমি ভালো করে দেখো, তোমার জমিতে হয়তো ছোটখাটো একটা তরমুজ রয়েছে, ওই একটা তরমুজ আমাকে দিলে তোমার কোনো ক্ষতি হবে না, বরং তোমার অনেক লাভ হবে। আমি তোমাকে অনেক আশীর্বাদ করে দিব বাবা। বুঝেছি বুড়ি, তুই আমার খালি কথায় যাবি না, তোকে এখন আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এরপর টোনা রেগে গিয়ে বৃদ্ধাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তারপর টোনা তরমুজের ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে মাটিতে পড়ে থাকা বৃদ্ধা টোনাকে অভিশাপ দিয়ে বলে, তুই আমাকে মাত্র একটা তরমুজ খেতে দিলি না, আবার আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলি। আমি তোকে অভিশাপ দিলাম, তোর বউ তরমুজ হয়ে যাবে, তোর ঘরে সব সুখ নষ্ট হয়ে যাবে, তখন বুঝবি কেমন লাগে। এরপর বৃদ্ধা সেখান থেকে চলে যায়। এদিকে টোনা বাড়ি ফিরে দেখে জঙ্গলের মোড়ল এসেছে তার মেয়ের সাথে টোনার বিয়ের সম্বন্ধ নিয়ে। এ কি মোড়ল মশাই, আপনি কষ্ট করে আমার বাড়িতে এলেন যে, তা আমাকে ডাকলেই তো আমি আপনার বাড়িতে চলে যেতাম। আরে কি যে বলো না বাবা, তুমি হলে এই অত্র জঙ্গলের সবচেয়ে বড় ধনী, তোমাকে কি করে ডেকে পাঠাই বলো? আপনিও তো নাম যশে কম না, তাই না মোড়ল মশাই? তা বলুন, হঠাৎ করে কি মনে করে আমার বাড়িতে এসেছেন? আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে, তোমাকে বিয়ে করতে চায় বাবা। তা তুমি যদি রাজি থাকো তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের দুজনের বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। আপনার মেয়ের বিয়ে আমার সাথে? এ তো আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। আমি রাজি মোড়ল মশাই। মা, তুমি কি বলো? মোড়ল মশাইয়ের মেয়ে আমার বাড়ির বউ হবে, আমি কি তাতে আপত্তি জানাতে পারি রে বাবা? যাক, শুনে বড়ই খুশি হলাম। এরপর মোড়লের মেয়ে টুনির সাথে টোনার বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের প্রথম রাতে বৃদ্ধার অভিশাপে টুনি তরমুজ হয়ে যায়। এ কি, আমি এমন পাখি থেকে তরমুজ হলাম কি করে?
হায় ঈশ্বর, আমি তো কোনো অন্যায় করিনি। তাহলে আমাকে তুমি কেন এমন করে দিলে ঈশ্বর? আমাকে কেন তরমুজ বানিয়ে দিলে? এমন সময় টোনা সেখানে আসে আর নিজের বউকে দেখে বলে, ও বউ, তুমি আমার তরমুজ বউ হলে কি করে? আমি কিচ্ছু জানি না গো, কেন এমন হলাম আমি? নিশ্চয় কোনো পেতনি তোমার উপর ভর করে এমন করে দিয়েছে। এমন সময় মিনু সেখানে চলে আসে। ও মা, এ ভূত কেন আমার ঘরে? মা, এ কোনো ভূত টুত নয়, এ হলো তোমার ছেলের তরমুজ বউ। এই মেয়ে পাখি থেকে তরমুজ হয়ে যায়, সেটা মোড়ল আমাদের না জানিয়ে তাদের মেয়েকে আমাদের কাঁধে ঝুলিয়ে দিয়েছে। আমাদের ঠকিয়েছে মোড়ল। এই তরমুজ বউকে তুই এক্ষুনি বাড়ি থেকে বের করে দে বাবা। মোড়লের সাথে কি বোঝাপড়া করতে হয় তা আমি করে নিব। না মা, আমি আমার তরমুজ বউকে বের করে দিতে পারবো না। আমি যে টুনিকে আগে থেকে অনেক ভালোবাসতাম। টুনি যাই হোক না কেন, আমি ওকে সুস্থ করেই ছাড়বো। এমন সময় এক প্রতিবেশী দৌড়ে এসে টোনাকে বলে, টোনা দাদা, তোমার সর্বনাশ হয়ে গেছে। তোমার তরমুজের জমির সবগুলো তরমুজ গাছ আপনা আপনি পুড়ে ছাই হয়ে গেছে। কি বলিস এসব? এদিকে আমার বউটা তরমুজ হয়ে গিয়েছে, আর ওইদিকে তরমুজ জমির গাছগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। এসব হচ্ছে কি আমার সাথে? চলো তো সবাই জমিতে যাই। এরপর সবাই মিলে টোনার জমির দিকে যেতে থাকে। এদিকে তরমুজ বউকে দেখে জঙ্গলের সবাই ভূত মনে করে দৌড়ে পালাতে থাকে। ওরে বাবা রে, ভূত ভূত, পালাও সবাই। ও মা গো, বাবা গো, বাঁচাও, ভূত ভূত। সবাই এভাবে আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে কেন? তাহলে কি ওরা ভাবছে যে আমি পাখি নই, কোনো ভূত? হায় ঈশ্বর, আমার কোনো ভুল থাকলে তুমি আমাকে মাফ করে দাও, আর আমাকে আবার আগের রূপে ফিরিয়ে দাও ঈশ্বর, ফিরিয়ে দাও। এদিকে টুনি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে আসে আর ঘরের এক কোণে লুকিয়ে কাঁদতে থাকে। আর এদিকে টোনা নিজের জমি দেখে মনে মনে ভাবতে থাকে, এগুলো হয়তো ওই বৃদ্ধার অভিশাপের কারণেই হচ্ছে। কেন যে তার সাথে সেদিন আমি খারাপ আচরণ করলাম। কোন বৃদ্ধার কথা বলছিস তুই? আর বৃদ্ধাই বা তোকে কেন অভিশাপ দিবে? এরপর টোনা সব ঘটনা তার মাকে খুলে বলে। সব শুনে মিনু বলে, এ তুই কি করেছিস বাবা? শোন, এবার আমাদের ওই বৃদ্ধাকে খুঁজে বের করতেই হবে, আর তারপর ওনার কাছে ক্ষমা চেয়ে অভিশাপ ফিরিয়ে নিতে হবে। নয়তো তরমুজ বউ আর কখনোই পাখি রূপে ফিরে আসতে পারবে না রে বাবা। আর আমরাও কখনো আর্থিকভাবে উঠে দাঁড়াতে পারবো না। এরপর টোনা আর মিনু মিলে ওই বৃদ্ধাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর ওরা দুজন ওই বৃদ্ধাকে খুঁজে পায়। আর টোনা কাঁদতে কাঁদতে বৃদ্ধাকে বলে, বুড়িমা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে বুড়িমা। আমি আসলে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার কারণে টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার ভেতর থেকে সব মানবতা হারিয়ে গিয়েছিল বুড়িমা। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমার তরমুজ বউকে আবার পাখি রূপে ফিরিয়ে দিন। আপনি দয়া করুন আমার উপর। এই বোধটা সেদিন তোর কোথায় ছিল রে? যদি তুই সেদিন অন্যায় না করতি, আজ তোকে এমন কঠিন সময়ের মুখোমুখি হতে হতো না। তবে তুই যখন তোর নিজের ভুল বুঝতে পেরেছিস, তখন আমি আমার অভিশাপ ফিরিয়ে নিলাম। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আমি আর কোনোদিনও অন্যায় করব না, আর আমি এখন থেকে সবাইকে সাহায্য করব, আর কখনোই আমার ভেতর লোভ আর অহংকারে জন্ম দিতে দিব না। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে বুড়িমা। এরপর টোনা আর মিনু বৃদ্ধাকে নিয়ে তাদের বাড়ি ফিরে যায়। এদিকে অভিশাপ মুক্ত হয়ে তরমুজ বউ টুনি আবার পাখি রূপে ফিরে আসে, আর ওরা সবাই একসাথে সুখে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রহস্যময়ী পুকুর, তুমি টুনিকে যা দিয়েছো সব কেড়ে নাও, আর টুনিকে পঙ্গু করে দাও। রহস্যময়ী পুকুর। কি ব্যাপার টুনি, তুমি এখনো রেডি হওনি কেন? তোমাকে তো কাল বলেছি যে আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে। এক কথা তোমাকে কতবার বলতে হয় বলো তো? যাও, গিয়ে রেডি হয়ে এসো। রাগ করো না গো, আমি কাজের চাপে ভুলে গিয়েছিলাম।
তুমি একটু বসো, আমি রেডি হয়ে আসছি। টুনি ঘরে চলে যায় আর আয়নার সামনে বসে তার বাবার দেওয়া সোনার গহনাটা গলায় পরে। ওগো, আমি রেডি, তুমি চলো এবার। টোনা আর টুনি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আরে আরে, আমি একই দেখছি, কালো টুনি আবার গলায় সোনার হারও পড়েছে। এই কালো টুনি, তোকে এই সোনার গহনা পরে একদম কালো বিড়ালের মতো লাগছে। দিদি, কি সব বলছো? এমন করে কাউকে অপমান করতে নেই, জানো না? আর এটাকে তুমি ভুলে গেছো যে ঈশ্বরের সৃষ্টি কালো হোক বা ফর্সা কোনোটাই অমূল্য নয়। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আসলে কি জানিস তো, চোরের মুখে রাম নাম শোভা পায় না। আচ্ছা টোনা, বিয়ের সময় তোমার চোখ কি বাঁধা ছিল নাকি? আমরা বনের পাখিরা ভেবে কুল পাচ্ছি না যে তোমার মতো সুদর্শন পাখি কি করে এমন কালো মেয়েকে বিয়ে করলো। ছি, ভাবতে গা গুলি আসছে। বিউটি এসব বলেই চলে যায়। বিউটির এমন কথা শুনে টোনার ভীষণ রাগ হয়। টোনা রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরে আসে। কি হয়েছে টোনা, তোমার শরীর খারাপ লাগছে নাকি? এভাবে বাড়ি ফিরে আসতে কেন? যাবে না? যাবে না তোমার বন্ধুর বাড়িতে? তোমার মতো কালো মেয়ের জন্য রাস্তাতেই আমাকে যে অপমানিত হতে হয়েছে, না জানি বন্ধুর বাড়িতে গেলে আরো কত অপমানিত হব আমি। কি নেশা করে যে তোমাকে বিয়ে করেছি কে জানে। তুমি সত্যি আমার জীবনের একটা অভিশাপ। না, বনের সকলের মতো তুমিও আজ আমাকে অপমান করছো কালো জন্য। একটা কথাও শুনতে চাই না আমি তোমার মুখের। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। টোনার এমন কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে বনের গভীরের পুকুরের পাড়ে চলে যায় আর পুকুরের পানিতে পা দুলিয়ে কাঁদতে থাকে। হে ঈশ্বর, কেন আমাকে কালো পাখি বানিয়ে পাঠিয়েছো? তুমি আমাকে তুলে নাও ঈশ্বর, তুলে নাও। বনের পাখিদের অপমানজনক কথা যে আমার আর সহ্য হচ্ছে না। সবার সাথে আজ আমার স্বামীও আমাকে কথা শোনালো কালো বলে। না, এভাবে আর থাকা যাবে না, বাড়িতে যেতে হবে। আমার যে যেতেই মন চাচ্ছে না, গেলে টোনা আবারও আমাকে বকা দিবে। ইস, যদি আমি ভরসা হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। টুনি এমন কথা বলার সাথে সাথেই টুনির পুরো শরীর ফর্সা হয়ে যায়। টুনি ওর হাত পা দেখে অবাক হয়ে বলতে থাকে, আরে আরে, এ আমি কি দেখছি? আমার কারো শরীর এমন ফর্সা হলো কি করে? হায় হায়, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি এই পুকুর? এমন সময় পুকুর থেকে একটা পরী উঠে আসে আর পরী বলতে থাকে, ভয় পেও না পাখি, আমি জলপরি। আর এই পুকুরটা হলো রহস্যময়ী পুকুর। এই রহস্যময়ী পুকুরের পানিতে পা রেখে যে যা চায় তারই মনের আশা পূরণ হয়। আর তোমার চাওয়াটাও পূরণ হয়েছে। জলপরি, আমাকে ভরসা করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ গো। এখন থেকে আমার যা দরকার হবে তাই এই রহস্যময়ী পুকুরের কাছেই আমি চাইবো। তবে একটা শর্ত আছে পাখি, আর সেটা হলো তুমি নিজের চিন্তা বাদ দিয়ে যদি অন্যের জন্য কিছু চাও তাহলে সেটা তুমি দ্বিগুণ হিসেবে ফেরত পাবে। তুমি এই রহস্যময়ী পুকুরের কথা সবাইকে বলতে পারবে, তবে সাবধান, এই শর্তের কথা কাউকে বলবে না, কেমন? এসব বলে জলপরি পুকুরে মিশে যায় আর টুনি খুশি মনে বাড়ির দিকে রওনা দেয়। টুনিকে এই রূপে দেখে বনের পাখিরা বেশ অবাক ছিল, কিন্তু ওরা টুনিকে কিছুই বলে না। কিছুক্ষণের মধ্যেই টুনি বাড়িতে ফিরে আসে। এই, কে তুমি? এভাবে না বলে অন্যের ঘরে ঢুকে পড়লে কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে। আরে আমি গো, আমি তোমার স্ত্রী টুনি গো। তুমি আমাকে চিনতে পারছো না? তুমি টুনি, কিন্তু তুমি এমন সুন্দরী ফর্সা হলে কি করে গো? তোমার সুন্দরের পেছনের রহস্য কি আমাকে খুলে বলো তো। টুনি টোনাকে রহস্যময়ী পুকুরের কথা খুলে বলে, কিন্তু শর্তের কথা কিছুই বলে না। সব শুনে টোনা বলতে থাকে, তুমি কি বোকা? ওই রহস্যময়ী পুকুরের কাছ থেকে আমাদের জন্য কিছু স্বর্ণমুদ্রা নিয়ে আসতে পারলে না? আরে চিন্তা করো না টোনা, রহস্যময়ী পুকুর তো আর উধাও হয়ে যায়নি, তাই না? কালকে গিয়ে আমি নিজের জন্য আর বনের অসহায় পাখিদের জন্য কিছু চাইবো গো। চলো, রাত হয়েছে, এবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। ওরা ঘুমিয়ে পড়ে।
পরের দিন টুনি ওই রহস্যময়ী পুকুরের পানিতে পা রেখে বলতে থাকে, রহস্যময়ী পুকুর, আমার জন্য একটা আর আমাদের বনের অসহায় পাখিদের জন্য একটা, মোট 2টো সোনার হাড়ি দাও তো আমাকে। টুনি কথা বলার সাথে সাথে 3টি সোনার হাড়ি ভেসে ওঠে। টুনি 3টি সোনার হাড়ি দেখে অবাক হয়ে যায়। টুনির অবাক হওয়া দেখে জলপরি উঠে আসে আর বলতে থাকে, অবাক হওয়ার কিছুই নেই পাখি, আমি তো শর্তে বলেই দিয়েছি, তুমি যদি অন্যের জন্য কিছু চাও তার দ্বিগুণ ফল তুমি পাবে। যাও পাখি, বাড়িতে যাও। জলপরি অদৃশ্য হয়ে যায় আর টুনি খুশি মনে সোনার হাড়ি 3টা নিয়ে বাড়িতে যায়। টুনি নিজের পাশাপাশি বনের অসহায় পাখিদের সাহায্য করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। যে করেই হোক টোনাটুনির ধনী হওয়ার পিছনের রহস্য আমাদের জানতেই হবে। আজ থেকে আমাদের কাজ টোনাটুনির উপর নজর রাখা, বুঝেছো? যেই কথা সেই কাজ। ওরা দুজন টোনাটুনির উপর নজর রাখতে থাকে। একদিন টুনি ওই রহস্যময়ী পুকুরে গিয়ে পানিতে পা রেখে বলতে থাকে, রহস্যময়ী পুকুর, বনের সব অসহায় পাখিদের বাড়ি তুমি পাকা করে দাও। টুনি এসব বলার সাথে সাথে বনের পাখিদের বাড়ি পাকা হয়ে যায় আর টুনির বাড়ি দোতলা হয়ে যায়। টুনি ওখান থেকে চলে যায়। এদিকে যজ্ঞ কাক টুনির এসব কাণ্ড লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। আর যজ্ঞ ও টুনির মতো রহস্যময়ী পুকুরের কাছে সোনার হাড়ি চায়। রহস্যময়ী পুকুর যজ্ঞকে সোনার হাড়ি দেয় আর জলপরি যজ্ঞকে টুনির মতো সব খুলে বলে। যজ্ঞ খুশি হয়ে বাড়িতে চলে যায় আর কণিকাকে যজ্ঞ শর্ত ছাড়া সব কথা খুলে বলে। আরে যজ্ঞ, একটা হাড়ি কেন নিয়ে এসেছো? অনেক কয়েকটা হাড়ি আনতে পারোনি? এবার আমরা ওই পুকুরে সোনা দানা দিয়ে অনেক ধনী হব, বনের সকলের চেয়ে ধনী। কিন্তু আমাদের সাথে তো টুনিও ধনী হবে, কারণ ওরাও তো রহস্যময়ী পুকুর সম্পর্কে জানে। আচ্ছা যজ্ঞ, তুমি এই সোনার হাড়ির সাথে সাথে টুনির ক্ষতি চাইতে, তাহলে এই বনে আর কোনো ধনী থাকতো না, শুধু আমরাই একমাত্র ধনী থাকতাম। না না কণিকা, এমনটা চাওয়া যাবে না। তুমি তো জানোই অন্যের ক্ষতি চাওয়া ভালো নয়। চুপ করো তো, আমি চাই না এই বনে আমার থেকে ধনী আর কেউ থাকুক। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকে করতে হবে। কণিকা আর কিছু বলে না। সে সোজা রহস্যময়ী পুকুরের কাছে আসে আর পুকুরে পা রেখে বলতে থাকে, রহস্যময়ী পুকুর, তুমি টুনিকে যা দিয়েছো সব কেড়ে নাও আর টুনিকে পঙ্গু করে দাও। কণিকার কথা শেষ হতে না হতেই জলপরি ওখানে আসে। তুমি এই পুকুরের শর্তের কথা না জেনে কেন এমন অন্যের ক্ষতি চাইলে শুনি? এবার তুমি অন্যের জন্য যা চেয়েছো তার দ্বিগুণ তুমি নিজেও পাবে। জলপরি অদৃশ্য হয়ে যায় আর কণিকার সাথে সাথে পঙ্গু হয়ে যায় আর বোবা হয়ে যায়। অন্যদিকে টুনির সবকিছু অদৃশ্য হয়ে যায় আর টুনি পঙ্গু হয়ে যায়। যজ্ঞ কণিকাকে বাড়িতে নিয়ে যায়। টুনি, এ কি হলো তোমার? আর আমাদের সম্পত্তি কোথায় গেল গো? কান্না করো না টোনা, কেউ মনে হয় আমাদের ক্ষতি চেয়েছে ওই রহস্যময়ী পুকুরের কাছে। তুমি আমাকে তাড়াতাড়ি পুকুরের কাছে নিয়ে চলো, ওই রহস্যময়ী পুকুরই পারবে আমাকে ঠিক করে দিতে। চলো টোনা, চলো। টোনা টুনিকে পুকুরের কাছে নিয়ে যায়। টুনি পুকুরকে সব কথা খুলে বলে আর রহস্যময়ী পুকুর এরপর টুনিকে ভালো করে দেয় আর তার সব সম্পত্তিও টুনি ফিরে পায়। এরপর টোনা টুনিকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। অন্যদিকে কণিকা কাক সারা জীবনের মতো পঙ্গু হয়েই থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।